হ্যাঁ, আমাদের এখানে বেশিরভাগ বয়স মেয়েদের 25-30-এর কাছাকাছি এখানে। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে কি মেয়েদের স্পেশালি যেই একটা বিষয় আছে, ওদের একটা খুব ফার্টিলিটি উইন্ডো আছে, যেটা সাধারণত ধরেন যে 14 বছর থেকে শুরু করে 45 পর্যন্ত বলা হয়, কিন্তু এটা আসলে ইফেক্টিভ না। ইফেক্টিভ আসলে ধরেন 16 বা 18 থেকে শুরু করে আমার 35 পর্যন্ত। হ্যাঁ, 35-এর পরেই আসলে এক কাউন্ট এবং তার পটেন্স অনেক কমে যায়। হ্যাঁ, 35 পরে মা হওয়াটা খুব ডিফিকাল্ট। তো আর এদিকে বিয়ে হওয়ার বয়স, মানে পড়াশোনা করে টোলে একটু ম্যাচুর হতে হতে দেখা যায় যে 18-20 মেয়েদের বয়স হয়ে যায়। আমি যদি 20 বছরও ধরি যে মেয়েকে বিয়ে দিব, তাহলে 20 থেকে 35 আমাদের 15 বছর সময় আছে। একটা সন্তান কনসিভ করে তার বাচ্চা হয়ে দুধ খাওয়ায় পরের সন্তান কনসিভ করা পর্যন্ত সাধারণত 3 বছর সময় লাগে। তো আমার যদি হাতে মাত্র 15 বছর সময় থাকে, তাহলে হাতে সময় আছে ম্যাক্সিমাম 5টা বাচ্চা দেওয়ার। ঠিক আছে। আর যাদের বয়স 28-30-এ যারা বিয়ে করার কথা চিন্তা করছে, পড়াশোনা করে অনার্স মাস্টার্স, তাদের হাতে তো 30 থেকে 35 মাত্র 5 বছর সময়। হাউ ডু ইউ নো দ্যাট ইউ গেট প্রেগন্যান্ট? এই জন্য দেখা যায় যে এত বেশি মানুষ এখন ধরেন যে সন্তান হচ্ছে না, তারা এই টেস্ট টিউব বেবি যেটা বলে IVF এর দ্বারস্থ হচ্ছে, এবং একটা IVF করতে অনেক টাকা লাগে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এবং এটা ফেইল্ড হওয়ার পরে আবার ট্রাই করে, আবার ফেইল্ড হয়, একটা সময় বলে যে এটা সম্ভব না। এবং এটার জন্য এই যে সরোগেট মাদার এইসব অনেক কিছু চালু হচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে দেশের বাইরে যায়, এটা পেপারে আসে, কথা প্রচলিত আছে। কানাডায় এরকম ঘটনা ঘটছে যে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার নিজের স্পাম দিয়ে দিচ্ছে। সো এটা পরবর্তী বাচ্চা বড় হয়েছে, পরে দেখা গেছে যে আসলে নিজে বাপ আসলে তার হাজবেন্ড না, অন্য কেউ। এইভাবে অনেক ম্যাল প্র্যাকটিসও করে। কিন্তু এই যে একটা মানে ভয়ঙ্কর একটা আনন্যাচারাল পজিশনের মধ্যে নিজেকে ফেলে দেওয়া, যেখানে আমার সন্তান হচ্ছে না, কারণ আমি 30 বছরে বিয়ে করছি, 28 বছরে বিয়ে করছি, আমার সময় কোথায় আসলে? আমার 35, আমার তো অলরেডি অ্যাকাউন্ট কমা শুরু করছে 30-এর পরে, 35-এর পরে ভীষণভাবে পড়ে যায়। তো এইটা মানে আমি একটা মেয়ে মানুষ, কিন্তু আমার কোনো সন্তান নাই। হ্যাঁ, একটা মেয়েদের মধ্যে কিন্তু মানে একটা মেয়ের শরীর মন পুরাটাই হচ্ছে একটা মা হওয়ার জন্য রেডি, তাই না? আপনি একটা মেয়ের দিকে তাকান, ঠিক আছে, তো তার পুরুষের সাথে তার শরীরের পার্থক্য আছে না? পার্থক্য কী? এটা তো তার মা হওয়ার জন্যই। হ্যাঁ, তার হিপের সাইজ বড়, কারণ যাতে বাচ্চা বেরোতে পারে, তার স্তন আছে যাতে সে দুধ খাওয়াতে পারে, হ্যাঁ, তার সফট যাতে বাচ্চাকে আদর করাতে পারে, সে একটু কম্প্যাশনেট থাকে, একটু বেশি হিউম্যান অ্যাক্টিভিটি সে খেয়াল করে, ছেলেরা অত বেশি খেয়াল করে না। এগুলো সব হচ্ছে মা হওয়ার জন্য রেডি। তো এই আমি আমার জীবনে আমি একটা মেয়ে মানুষ, আমি মাই হতে পারলাম না। এবং এই আফসোসটা শুরু হয় পরে, যখন আমার বান্ধবীরা অলরেডি বিয়ে করে ফেলছে, 2-3টা করে বাচ্চা আছে, তারা আমাকে কেউ সময় দিচ্ছে না। আমি অফিস আদালত করি, আমি হয়তো মাসে লাখ-খানেক টাকা বেতন পাই, নতুন নতুন ব্যাগ কিনি, নতুন নতুন লিপস্টিক কিনি, তারপরে একসময় তো আর ভালো লাগবে না। আপনি ইউল সি দ্যাট আপনার আলমারি ভর্তি শুধু ব্যাগ আর ব্যাগ। হ্যাঁ, হয়তো একটা বিড়াল পুষবেন বা কুকুর পুষবেন, কিন্তু কোনো সন্তান নেই। আমার ফ্রেন্ডদের ফোন দিলে তারা কেউ টাইম দেয় না, বলে যে আরে বলিস না, আমার বাচ্চারা এখন ক্লাস আছে, বা বাচ্চারা এখন গ্র্যাজুয়েশনের মধ্যে আমার যাইতে হবে, একটু ব্যস্ত আছি, একসময় যদি আর কেউ সময় দেবে না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট যে আর্লি বিয়ে করলে ইউ হ্যাভ মোর পসিবিলিটি টু হ্যাভ চিলড্রেন, অ্যান্ড বেশি চিলড্রেন হতে পারবে। মানে আপনি চান 2টা বা 3টা, 30 বছর বেশি বিয়ে করলে খুবই কম সম্ভাবনা আপনি 2টা হতে পারেন। ঠিক আছে, হয়তো 25-28 হলে 28 হলে সম্ভাবনা আছে। আপনি যদি 2টার বেশি চান, বা যদি আল্লাহ আপনাকে দিতে চান, হ্যাঁ, তাহলে আরও আগে বিয়ে করতে হবে আসলে। হ্যাঁ, তো এইটা একটা বিষয় যে সন্তান থেকে আপনি বঞ্চিত হবেন। আর দেরি থেকে বিয়ে করলে আর বাচ্চাও দেরিতে হবে, নাতি-নাতিও দেরিতে হবে, আপনি নাতি-নাতি দেখতে পারবেন, নাতি-নাতি আপনাকে দেখতে পারবে না। আর যেটা বললাম যে বুড়ি বয়সে বা বুড়ো বয়সে আপনার বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, সেটা তো আছে। আপনার বয়স 60, এখন আপনি আপনার নিজের ছেলে, আপনি চিন্তা করছেন আমি যদি মরে যাই তাহলে কী হবে? যে আমার এখানে একটা ভদ্রলোক আছেন, উনি রিটায়ার করছেন, ওনার ছেলে নর্সাতে ভর্তি করছেন, এখন উনি আবার চাকরি জয়েন করছেন। যাই হোক, তো উনি আমাকে বলতেছেন সরকারি চাকরি করতেন, যে ভাই এইসব তো করতে ভালো লাগে না এখন, কিন্তু করবো কি, ছেলেদের তো প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করেছে, হয়তো আমার পড়াইতে হবে। তো এই ব্যাপারগুলো কিন্তু পরবর্তীতে ফিল করার ব্যাপার আছে। অনেক ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বিয়ে করতে চায় না, ভয় পায়, এবং স্বাবলম্বী হওয়া ছাড়া বিয়ে করতে ভয় পায়, রিজিকের চিন্তা অনেকে আচ্ছন্ন করে। তো তাদের ব্যাপারে কিছু একটা বলে তো অনেক
ছেলেরাই চিন্তা করে যে টাকা পয়সা কিভাবে খরচ করবে। প্রতিষ্ঠিত হওয়া ছাড়া বা ওই মেয়েরাও অনেক ক্ষেত্রে এই জিনিসটা নিয়ে ইনসিকিউরিটিতে ভুগে। মানে ছেলেরা চায় যে আমি আগে প্রতিষ্ঠিত হবো তারপরে বিয়ে করব, আবার মেয়েরাও চায় যে আমি প্রতিষ্ঠিত ছাড়া আমি বিয়ে করবো না। এটা একটা ইস্যু আসলে। এই ইস্যুটা যে সোশ্যাল ইস্যু, এটা বিভিন্ন কারণে তৈরি হয়েছে। মানে ধরেন যে আমাদের ক্যাপিটালিস্টিক মানে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, তারপরে ধরেন যে এই যে মেয়েরা যে বেশি বেশি কাজের মধ্যে ঢুকছে, এটাও একটা কারণ। হ্যাঁ, কারণ একটা মেয়ে যখন চাকরি বাকরি করে এবং ছেলেও যখন চাকরি বাকরি করে, মেয়ে এবং ছেলে দুজনেই যখন চাকরি করে, তখন তাদের সংসারে কিন্তু টাকা ইনকাম ভালোই হয়, তাই না? তখন মেয়েটা দেখা যায় সন্ধ্যার সময় ফেরার সময় আপনার বিনা বাজারে শপিং টপিং করে ফিরতেছে। এদিকে ওই মেয়েটা যখন একটা চাকরি করে, সে তো একটা ছেলের পজিশন দখল করে আছে যদি মেয়ে চাকরি না করতো। আর আজ থেকে 20 বছর 30 বছরের আগের সমাজ ব্যবস্থায় তো ওই পজিশনটাতে একটা ছেলে কমপ্লিট করছিল, সে তো পায়নি। এখন এই ছেলেটার তো বিয়ে পিছিয়ে যাচ্ছে, কারণ সে একটা চাকরি পাচ্ছে। আর এদিকে অনেক সময় দেখা যায় যে মেয়েটারও বিয়ে পিছিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে যে মেয়েটা ওভার কোয়ালিফাইড। যেটা আমি একটু আগে বলছি যে মেয়েরা ওভার কোয়ালিফাইড মেয়েদের বিয়ে হচ্ছে না। এরকম অসংখ্য আমাদের সিস্টেমে আছে যে তারা খুবই কোয়ালিফাইড, খুবই পড়াশোনা, খুবই চাকরি ভালো, হ্যাঁ, কিন্তু দে আর নট গেটিং দ্য ব্রাইট, কারণ সে তো তার চেয়ে বেশি কোয়ালিফাইড চায়। তো তার চেয়ে বেশি যে কোয়ালিফাইড তারা অলরেডি ম্যারিড, হ্যাঁ, আর নাই আর কি বাকি বা কম সংখ্যায়। তো এইটা একটা সমস্যা আছে, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের ওই সাহসটা নিতে হবে যে আমি যদি খুব বেশি প্রতিষ্ঠিত নাও হই, হ্যাঁ, তাহলে মনে করতে হবে যে বিয়ে দিলে আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দেন, এই বিশ্বাসটা করতে হবে। এবং আমার বাসায় যখন একটা আমার মেয়ের দায়িত্ব নিব, ওয়াইফ থাকবে, আই উইল ফিল ডিফারেন্ট লেভেলে আমার একটা মোটিভেশন তৈরি হবে। হ্যাঁ, আমার ওয়াইফ আমাকে রেডি করে দিবে, আমার জন্য দোয়া করবে, আমাকে হেল্প করবে, হ্যাঁ, তখন আমার কাছে মনে হবে না আমার জীবনে কিছু করতে হবে। মোটিভেশন তো একটা বড় ফ্যাক্টর। সো ওয়াইফ উইল মোটিভেট ইউ। আর মেয়েদেরও এই চিন্তা থাকতে হবে যে আমি একটা রেডিমেড এটিএম মেশিন বিয়ে না করবো, নাকি আমরা দুজন মিলে স্ট্রাগল করবো, হ্যাঁ, বিয়ে করবো, একসাথে পারবো। খারাপ সময়টা দেখলাম, ভালো সময়টা দেখলাম। আমার স্ত্রী যদি শুধু আমার ভালো সময়টা দেখে, হ্যাঁ, তাহলে তো ও শুধু সবসময় এটাই আশা করবে। হঠাৎ করে যদি অবস্থা খারাপ হয়, তখন দেখা যাবে যে সে আর আমার সাথে থাকতে চাইবে না। কিন্তু আমার ক্ষেত্রে যেরকম হয়েছে যে আমাদের সময়টা খুব ডিফিকাল্ট সময় হয়েছে, আবার একটা সময় খুব ভালো হয়েছে। তো সে কিন্তু খুব কমের মধ্যে কীভাবে থাকতে হয় সেটাও সে জানে, এবং উই স্ট্রাগল টুগেদার। এবং আমি এর আগেও বলছি একবার যে আমাদের জীবনের সবচেয়ে সুইটেস্ট মেমোরি হচ্ছে ওই সময়টা, যে সময় আমরা বিএফসির সামনে দাঁড়ায় দাঁড়িয়ে চিন্তা করতাম যে চলো একটা বার্গার খাই, ওটা আজকে না আরেকদিন খাই। আরেকদিন ঢুকতাম, ঢোকার পরে একটা বার্গার অর্ডার দিয়ে দুজন করে ভাগ করে খাইতাম। শান্তিনগরে হোয়াইট হাউস নামে একটা রেস্টুরেন্ট আছে, চাইনিজ রেস্টুরেন্ট, ওখানে আমরা গেলাম, গিয়ে বলে একটা স্যুপের অর্ডার দিলাম। তো বলে একটা স্যুপের দাম হচ্ছে ধরেন যে 300 টাকা সেখানকার সময়, আই ডোন্ট রিমেম্বার। তো আমরা বললাম না, আমরা তো পুরোটা খাবো না, আমরা হাফ খাবো। তো বলে হাফ হয় না। আমরা বললাম হাফ না হলে তো আমরা খাবো না, আমাদের হাফ করে দেবো। তো ওরা হাফ করে দিল, আমরা ওই হাফ দুজন মিলে খাইলাম। এটা হচ্ছে আমার লাইফের সুইটেস্ট মেমোরি। এরপরে আমরা কত জায়গায় খাইছি আই ডোন্ট রিমেম্বার, ঠিক আছে? কিন্তু এই যে একটা আইসক্রিম দুজন ভাগ করে খাওয়া, একটা স্যুপ, একটা চাইনিজ রেস্টুরেন্টে নেগোশিয়েট করে তাদের রুল ব্রেক করে একটা হাফ অর্ডার দিয়ে, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে, আমার ওয়াইফকে যদি জিজ্ঞেস করেন, সুইটেস্ট মেমোরি। তো এইগুলো যদি আপনি লাইফে না পান, হোয়াট ইজ লাইফ অ্যাবাউট? শুধু খামু দামু আর টাকা পয়সা উড়াবো, সাচ এ মিজারেবল লাইফ। তো এইটা আমাদের চিন্তা করতে হবে, হ্যাঁ, যে আমরা একসাথে স্বামীর সাথে থাকবো, বড় হব, গ্রো করবো, ইনশাআল্লাহ। এটার মধ্যেই আপনি লাইফ এনজয় করবেন। আফটার অল লাইফ যদি এই হয় যে আমি কয় টাকার খাইলাম বা কয় কেজি খাইলাম, হ্যাঁ, তাহলে এক ধরনের। আর যদি মনে করেন আমি কতটুকু আনন্দ পাইলাম, হ্যাঁ, আমি কতটুকু আমি জীবন উপভোগ করলাম, যে এই যে আমার সুন্দর স্মৃতি কতটুকু রইল, তাহলে আপনারা আগে বিয়ে করেন, ছেলে এবং মেয়ে, যত তাড়াতাড়ি সম্ভব। এবং মেয়েদের ক্ষেত্রে স্পেশালি ইন্টারমিডিয়েট পর অনার্স শেষ করার আগে, আর ছেলেদের হচ্ছে অনার্স শেষ করার পরে যে কোনো কিছুতে ঢুকে পড়ে একটা বিয়ে করে ফেলেন। অত হাই টার্গেট থাকা দরকার নেই যে আমি অনেক ভালো কিছু বিয়ে করব, ঠিক আছে? আপনি মোটামুটি করে ফেলেন, আল্লাহ এর মধ্যেই ভালো কিছু রাখবে এবং আপনার জীবন পরিবর্তন হবে। এর মধ্যে দেখবেন যে আপনি ভালো স্ত্রী পেয়েছেন এবং ভালো হাজবেন্ড পেয়েছেন। ধন্যবাদ। ঠিক আছে, অনেক মূল্যবান কথা বললেন। তো আশা করি মানুষ উপকৃত। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, আপনি অবশ্যই শেয়ার করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লেগেছে কমেন্ট বক্সে। ধন্যবাদ।